ট্রাম্পের পক্ষে এখন একটাই সলিউশন, তুমি ভাই যা পারো এখন তুমি সরে আসো, না হলে কিন্তু তুমি যেটুকু আছো ওইটাও থাকবে না তোমার। এই যে পুরো যুদ্ধটা, এই খেলাটা ছিল কিন্তু একটাই কারণ, জানেন তো সেটা, সেটা হুম। হচ্ছে যে প্যালেস্টাইন ইস্যুটাকে পৃথিবী থেকে হারিয়ে ফেলা। এখানে ওকে। জিসিসি কে ঘিরে যে আমেরিকার যে একটা প্রতিরক্ষার ছাতা ছিল, এটা কিন্তু অলরেডি কিন্তু শেষ, এটা আর কোনো কাজ করছে না। এবং এটা এই যুদ্ধে প্রমাণ হয়ে গেছে যে এই যে কারণে তারা এই ছাতা নিয়েছিল সেটা হলো ইরানের ভয়, কিন্তু সেই ইরানকেই তারা কিন্তু ডিফিট করতে পারলো না। ইরানের যে বিরুদ্ধে বুটস অন দ্য গ্রাউন্ডের প্রশ্নটা আসলো, আমি কিন্তু একজন মানে বাস্তব উদাহরণ। আমি যখন 1993 সালে যখন আমেরিকাতে স্টাফ কলেজ করি, আমাকে বানানো হয়েছিল ইরানের ফোর্স কমান্ডার, এবং আমাকে বন্দর আব্বাস ডিফেন্ড করতে বলা হলো, এবং মেরিন কোর সেখানে একটা ডিভিশন নিয়ে সেই বন্দর আব্বাসটা দখল করতে চায়। আমাদের এটা ওয়ারগেমটা ছিল 3 দিনের। আমরা প্ল্যানিং করার পরে 2.5 দিনের মাথায় এক্সারসাইজটা কল্ড অফ করা হলো, কারণ ইউএস মেরিন কোর ওয়াজ লুজিং, তারা তাদের অবজেক্টিভ অ্যাটেন্ড করতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে, তো এই অপারেশনটার নাম হবে অ্যাম্ফিবিয়াস অপারেশন। এই অ্যাম্ফিবিয়াস অপারেশনের সবচেয়ে উপযুক্ত জায়গাটা হচ্ছে হরমুজ প্রলনের আশেপাশের জায়গাটা আর কি। এখানে কয়েকটা দ্বীপ আছে, একটা ক্যাশ দ্বীপ আছে, তারপরে খার্ক দ্বীপ আছে, যেটা এই যে আমরা যেটা বলি সেটা হলো AOA, অ্যাম্ফিবিয়াস অপারেশন এরিয়া বলে একটা এরিয়া চিহ্নিত করতে হয়, যেটার মধ্যে কমপক্ষে একটা পোর্ট থাকতে হবে এবং একটা এয়ারফিল্ড থাকতে হবে, যে এয়ারফিল্ডটা যেন আমেরিকার মূল যে সেনাদল তাদেরকে যেন তারা আসার সুযোগ করে দিতে পারে। খার্গ আইল্যান্ডে যে এয়ারফিল্ডটা আছে, এটা কোনোভাবেই হেভি ইকুইপমেন্ট নেওয়ার বা হেভি ইকুইপমেন্ট নিয়ে নামার কোনো সুযোগ নাই। আর খার্গ যে আইল্যান্ডটা এবং প্রত্যেকটা আইল্যান্ড এবং তাদের যে উপকূলগুলো, এগুলি এমনভাবে তারা প্রতিরক্ষাটা সাজিয়েছে, সেটা এটাকে বলে এরিয়া ডিনায়াল অপারেশন। তারপরে তারা মাইনিং করবে, তারপরে তারা ড্রোন ইউজ করবে, তারপরে তারা আন্ডারগ্রাউন্ড বাংকার ইউজ করবে এবং আন্ডারগ্রাউন্ড মিসাইল ইউজ করবে। সুতরাং এইগুলি নিয়ে ইউএস এর দুটো ফ্লিট আছে, একটা হলো ইউএসএস ট্রিপলি, আর একটা আছে ইউএসএস বক্সার। এরাই হলো এই যুদ্ধের জন্য উপযুক্তি। তো খার্গ আইল্যান্ডটাতে যদি তারা অ্যাটাক করতে চায়, যেটা তাদের ইকোনমিক্যালি সবচেয়ে আমি বলবো ভাইটাল গ্রাউন্ড আমি বলবো, সেইটা হলো 400 কিলোমিটার ফ্রম হরমুজ, 438 কিলোমিটার। এবং এই 438 কিলোমিটার দূর থেকে এই ট্রুপসকে সাহায্য দেওয়া আমেরিকার পক্ষে অসম্ভব, কোনো এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি থাকবে না। সুতরাং যে ড্রোন এবং মিসাইল যেটা, সেগুলি কিন্তু খুবই ইফেক্টিভ হবে ইরানের, সুতরাং এই অপশন বাদ। এখন কথা হলো যে তাহলে ওই যে ইউনিটি অফ ফ্রন্ট যেটা আমি আগে বলেছিলাম সকালবেলা, যে বা প্রথম দিকে এই এই আলোচনার, সেটা হচ্ছে যে হিজবুল্লাহ কিন্তু অলরেডি ইন অ্যাকশন। শুধুমাত্র হুতিরা চুপ করে আছে, কারণ হুতিদের টাস্ক হলো রেড সিকে ব্লক করা, এবং এর আগে কিন্তু তারা করে দেখিয়েছে। এবং হুতিরা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে অ্যাক্টিভেট করা হয় নাই, বিকজ এটার প্রয়োজন পড়ে নাই। কিন্তু যদি ইরানকে এরকম কোনো বিপদে রিজার্ভ পড়ে, ফোর্স হিসেবে আছে, তাহলে কিন্তু ইন সাপোর্ট অফ ইরান তারা হ্যাঁ, আছে, এ কোনো সন্দেহ নাই। তারা তো অবশ্যই। ডেফিনেটলি, বিকজ তাদের দে আর ইকুইপ বাই ইরান। এরা তো হলো অ্যাকচুয়ালি, এটাকে বলা হয় ইরানের ফরওয়ার্ড ট্যাকটিক্যাল নড, মানে ইরানের স্ট্র্যাটেজিতে। এবং ইরানের স্ট্র্যাটেজিতে এরকম যে সে বসে থাকবে ইরানে, বাট তার টেন্টেকলস গুলি আর কি, তার ওইগুলি ওই নটস গুলি সময় মতো এগুলিকে অ্যাক্টিভেট করবে। তো এই এলিমেন্টটা এখনো কিন্তু চুপচাপ রাখা আছে, এবং এটা একটা সময় এমন এক জায়গায় গেছে, তখন ইরানের কথাও তারা শুনছিল না। হ্যাঁ, এইরকম একটা পর্যায়ে গিয়েছিল। বাট তার মানে এই না যে দে আর নট আন্ডার ইরানিয়ান, দে আর ভেরি মাচ পলিটিক্যালি মোটিভেটেড, এবং তারা পলিটিক্যালি অ্যালাইন্ড, এবং এদের একটা কমন এনিমি হলো ইসরায়েল। তো এদের যাদের কমন এনিমি ইসরায়েল, তারা কিন্তু কখনো ইসরায়েলের সাথে সন্ধি করবে না বা আমেরিকার সাথে কোনো সন্ধি করবে না, ইটস ফর শিওর। কারণ এটা তাদের সার্ভাইভাল, এটাই তাদের গ্রাউন্ড ওখানে যুদ্ধ করার। এটা হলো একটা। আর একটা হচ্ছে যে বুটস অন দ্য গ্রাউন্ডের ব্যাপারে যে কথাগুলি বললো, আমি আপনাকে একটা কথা বলি, আমেরিকা কিন্তু কোনো যুদ্ধে কিন্তু তারা কিন্তু ওভারঅল দে কুড নট উইন। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকার যে কোয়ালিশন ফোর্স হয়েছিল ইরাকে, এখানে টোটাল হলো 270,000 ট্রুপস ছিল, আমেরিকার ট্রুপস ছিল। 4,50,000 উপরে ট্রুপস সিভিলিয়ান মিলে ছিল। ব্রিটিশরা ছিল 50,000, অস্ট্রেলিয়ান ছিল 2,000। তো এত বড় একটা ফোর্স নিয়ে, তারা মাল্টি ন্যাশনাল ফোর্স নিয়ে কিন্তু তারা ইরাকে কিন্তু কি হলো 23 বছর যুদ্ধ করে, প্রথমে তারা মিলিটারি কনভেনশনাল ওয়ারে গেল, তারপরে কি করলো, তারা একটা ইনসার্জেন্সি ওয়ার ফেস করা শুরু করলো। এবং এই যুদ্ধ ইউএসএ কে তাদের জন্য একটা আলাদা মেমোরিয়াল করতে হয়েছে। তো এত মোর দ্যান আই থিঙ্ক 7,000 সোলজার্স ডায়েড
তো এই ক্যাজুয়ালিটির পরে আমেরিকা কিন্তু আর এই ধরনের স্যাক্রিফাইস করতে তারা, এবং এই যুদ্ধটা ছিল মিনিংলেস, এটা ছিল মিনিংলেস। তো এই যুদ্ধে তো আরো কোনো কারণে, এবং কোনো ইউরোপ জয়েন করছে না, সুতরাং এটা একটা কমপ্লিটলি ট্রাম্পের পক্ষে এখন একটাই সলিউশন। সবাই বলতেছে তুমি ভাই যা পারো এখন তুমি সরে আসো, না হলে কিন্তু তুমি যেটুকু আছো ওইটাও থাকবে না তোমার। অলরেডি কিন্তু ট্রাম্পকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে অন ইরানিয়ান টার্মস, এবং ইউএস বেজ আর এখানে এদেরকে রিইনফোর্স করতে দিবে না। আরেকটা জিনিস হলো, এই যে এই যুদ্ধের ফলে কি হবে সেটার ব্যাপারে কিন্তু একটা অলরেডি চিন্তা ভাবনা চলছে, যে এটা এই মিডল ইস্টে একটা নতুন একটা ম্যাপ তৈরি হবে, যে ম্যাপে এটাকে বলা হচ্ছে হেজিং, স্ট্র্যাটেজি অফ হেজিং অ্যান্ড মাল্টিল্যাটারালিজম। তো এই হেজিংটা কি, সেটা হচ্ছে যে বৃহৎ শক্তিদের সাথে একটা ব্যালেন্সিং রোল প্লে করা। তারা আর এখন ইউএস এর উপরে হয়তো পুরোপুরি ভরসা করতে চাইবে না, বিকজ ইউএসএ তাদেরকে কোনো প্রোটেকশন দিতে পারে নাই। এখন তাদের নিজস্ব রিসোর্সের উপরে তাদেরকে ডিপেন্ড করতে হবে। অলরেডি সৌদি আরব একটা জয়েন্ট ভেঞ্চারে তারা কয়েকটা তাদের যে মিসাইল এবং ড্রোন ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করছে, টার্কির সাথে করছে, তারপরে এনভিডিএর সাথে করছে, এটাই শুধুমাত্র আমেরিকানদের সাথে। আর বাকি সব হলো টার্কি এবং পাকিস্তান, তাদের সাথে মিলে, এবং দে আর ডেভেলপিং দেয়ার ওন ডিফেন্স সিস্টেম, এবং এটার উপরে তারা ডিপেন্ড করতে চায়। আর একটা হবে কি, অ্যালায়েন্স নতুন নতুন তৈরি হবে, এবং সেই অ্যালায়েন্সগুলি হবে সবাইকে সবাই ব্যালেন্স করে চলবে। সো এটা একটা মাল্টিল্যাটারাল অ্যালায়েন্স হবে, এবং এখানে যেখানে ইসরায়েলের ইনফ্লুয়েন্সটা একেবারে কমে আসবে, এবং ইউএসকে আস্তে আস্তে এখান থেকে সরে যেতে হবে। এইটা ছাড়া আর কোনো সমাধান এখানে নাই। সুতরাং আপনি যা দেখছেন, আপনি শুধু এখন একটা ট্রাম্পকে কিভাবে সে ফেস সেভিং করে এখান থেকে বের হয়ে যেতে পারে, সেই অ্যারেঞ্জমেন্ট এখন ট্রাম্পকে খুঁজতে হবে, এবং এটার জন্য সবচেয়ে বেশি তাকে হেল্প করতে পারে ইউরোপ, নট পাকিস্তান, নট টার্কি। টার্কি হয়তো বা কিছুটা রোল প্লে করতে পারে, বাট পাকিস্তানকে দিয়ে হবে না, বিকজ পাকিস্তানের উপরে কিন্তু আমার মনে হয় না যে ইরানের খুব একটা ভরসা আছে। কিন্তু টার্গের উপরে ভরসা করার সুযোগ রয়েছে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, টার্কি, এবং যেহেতু সে ন্যাটোর পার্ট, এই জন্য তার উপর একটা ভরসা করার সুযোগ আছে। জি। এবং আমার মনে হয় আহ, এখানে সবচেয়ে ভালো রোল প্লে করবে যেটা, সেটা হলো ইটালি এবং স্পেন। তারা খুব, আর ফ্রান্সের সাথে একটা অনেক পুরনো কানেকশন আছে ইরানের, কিন্তু এই যে বিকজ অবৈধ আয়াতুল্লাহ খোমেনি সন্তান কিন্তু যেটি আছে, ফ্রান্সে ছিল। অবৈধ সন্তান তো আসলে শেষ পর্যন্ত এই বিষয়গুলিকে মানবে কোনো আলোচনা? কিন্তু তারা তো বলছে যে এখনো পর্যন্ত তারা অবজার্ভ করছে, তারা এই ধরনের আলোচনাতে শেষ পর্যন্ত তারা নিজেরা সমর্থন দেয় কিনা এই নিয়েও সংশয় রয়েছে, কারণ তারাই তো যুদ্ধ শুরু করে। ইসরায়েলি তো দেখা যাচ্ছে যে কনসেন্ট এক্স্যাক্টলি, ছাড়া যুদ্ধ শুরু এক্স্যাক্টলি। করেছে। এবং তাদের আমি ভূমিকাটা কি বললাম তো হবে? তারা তো আপনাকে যে সবগুলো এই হারাবে। যুদ্ধের কিন্তু আউটকাম হবে, এই যুদ্ধের একটা ভালো একটা আউটকাম হবে, সেটা হচ্ছে এই যুদ্ধে আপনার ইরান উইল বিকাম এ রিজিওনাল পাওয়ার, এবং এই রিজিওনাল পাওয়ারকে ব্যালেন্স করবে অন্য অন্য, এবং এই রাশিয়া, চায়না, এবং এই যে ছোট ছোট দেশগুলি আছে, গালফ কান্ট্রিজগুলি আছে। সোজা কথায় জিসিসি ইজ লাইকলি টু ব্রেক অ্যাওয়ে। এখানে ওকে। জিসিসি কে ঘিরে যে আমেরিকার যে একটা প্রতিরক্ষার ছাতা ছিল, এটা কিন্তু অলরেডি কিন্তু শেষ, এটা আর কোনো কাজ করছে না। এবং এটা এই যুদ্ধে প্রমাণ হয়ে গেছে যে এই যে কারণে তারা এই ছাতা নিয়েছিল সেটা হলো ইরানের ভয়, কিন্তু সেই ইরানকেই তারা কিন্তু ডিফিট করতে পারলো না। তো জায়নিজমের ভবিষ্যৎ এরপরে আর কি এই হবে? ছাতা দিয়ে কি হবে? সুতরাং এই ছাতা ফেলে দিয়ে নতুন ছাতা খুঁজবে আর কি তারা। হ্যাঁ, না, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কনসার্ন হলো যারা বোঝে তারা জানে যে তারা বলতে চায় যে জায়নিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থ্রেট ফর দ্য হ্যাঁ, মিডল আমি ইস্ট। আপনাকে আরেকটা কথা বলি আপনাকে, এই যে পুরো যুদ্ধটা, এই খেলাটা ছিল কিন্তু একটাই কারণ, জানেন তো সেটা? সেটা হচ্ছে যে প্যালেস্টাইন ইস্যুটাকে পৃথিবী থেকে হারিয়ে ফেলা। আমরা কিন্তু প্যালেস্টাইন নিয়ে কারো কথা বলি না, আপনার মনে আছে কিনা জানি না। আমার যত জানা আছে যে আমরা যখন 80-র দশকে, 70-80-র দশকে, প্যালেস্টাইন কিন্তু ছিল একটা দারুণ একটা পলিটিক্যাল ডিমান্ড সারা পৃথিবীতে, যে প্যালেস্টাইনের জন্য আলাদা ভূমি দরকার। আজকে দেখেন আপনি, ইন্ডিয়ার মতো দেশ, কমনওয়েলথে যত বড় বড় দেশ ছিল, যত যত মানে চ্যাম্পিয়ন ছিল, তারা কিন্তু সবসময় প্যালেস্টাইন নিয়ে ফাইল করতো। এখন আপনি ইন্ডিয়াকে দেখেন, ইন্ডিয়া ইজ সাইডিং উইথ ইসরায়েল। এখন ইন্ডিয়ার কি হয় আপনি সেটা দেখেন। এই যে এখন এত জেনারেল সাহেবদের আমি দেখলাম বড় বড় কথা, যে এই গ্রেটার ইসরায়েলের একটা, তাদের একটা এইম আছে গ্রেটার ইসরায়েল, এবং ইরানকে যদি আমরা এই একটা টেরোরিস্ট কান্ট্রি, হি ইজ টেলিং যে ইরান একটা টেরোরিস্ট। ইরান কিন্তু, আমেরিকানরাই বলে ইরান কোনো টেরর কোথাও এক্সপোর্ট করে নাই, তারা কোনো টেরর গ্রুপের সাথে লিঙ্ক না। দে আর অলসো নট অ্যাম্বিশিয়াস অ্যাবাউট দেয়ার রিজিওনাল পাওয়ার। তারা কিন্তু কোনো মুসলিম দেশকে দেশকে তাদের অধীনস্থ করতে চায় না। এটা তারা শুধু তাদেরকে নিয়ে থাকতে চায়, তারা তাদের নিজের প্রোটেকশন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, জি। এটা ঠিক, ইসরায়েল তাদের কমন শত্রু, কারণ ইসরায়েল আবার ইরানকেই তারা সবচেয়ে বড় বাধা মনে করে, তাদের সম্প্রসারণবাদ, যে তাদের যে ভাবনা চিন্তা সেটা। এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার, জুডাইজম কিন্তু এই যুদ্ধ চায় না, ইট ইজ জায়নিস্ট, যারা নাকি
এই যে যাদের হলো সম্প্রসারণ পলিটিক্যাল বাড়ছে। ডিজায়ার হলো জি এটাই হলো আসল জি, কথা। আপনাকে ধন্যবাদ।